মৃতদেহ কি সত্যিই নিথর, নাকি কেউ ওদের ভেতর থেকে ডাকছে? কলকাতার প্রান্তে পুরনো এক সরকারি হাসপাতাল। দিনের বেলায় ভিড়ে ঠাসা, রোগী, অ্যাটেন্ডেন্ট, নার্স, ইন্টার্ন, ডাক্তারদের হাঁকডাক। কিন্তু রাত নামলেই হাসপাতালটা যেন অন্য রূপ নেয়। 10টা বাজার পর ওয়ার্ডগুলোয় আলো নিভে আসে। করিডোরে শুধু টিমটিমে হলুদ আলো। কোথাও দূরে স্ট্রেচারের চাকা ঘষতে যাওয়ার শব্দ। মাঝে মাঝে কারো চাপা কাশির আওয়াজ। সেই রাতে জরুরি বিভাগে ডিউটিটি ছিল ডাক্তার অনিরুদ্ধ মুখোপাধ্যায়। সদ্য পোস্টিং পেয়েছে। গ্রামের ছেলে কলকাতার এই বিশাল হাসপাতালে এসে একটু ভরকে গিয়েছে। রাত 12:30টার সময় হঠাৎ এক নার্স দৌড়ে এসে বলল, স্যার, মৃত ওয়ার্ড থেকে কল এসেছে, বলছে একজন ডেড বডি নড়েছে। অনিরুদ্ধ হেসে উড়িয়ে দিল, ধুর, এসব গল্প বানিয়ে ভয় দেখাচ্ছ, ডেড বডি নড়ে নাকি? কিন্তু নার্সের মুখের রং ফ্যাকাশে। স্যার, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ওয়ার্ড বয় কান্নাকাটি করছে। মৃত ওয়ার্ড মানে হাসপাতালের পেছনের দিকের সেই অংশ যেখানে ময়না তদন্তের আগে মৃতদেহ রাখা হয়। দিনের বেলায়ও জায়গাটা গা ছমছামে, রাতে তো আরও ভয়ঙ্কর। অনিরুদ্ধ বাধ্য হয়ে গেল, সঙ্গে 2 জন ওয়ার্ড বয়। করিডোর ধরে হাঁটতে হাঁটতে অনিরুদ্ধ খেয়াল করল, হাসপাতালের বাতাস কেমন যেন ভারী, যেন অদৃশ্য কিছু চাপ দিয়ে বসে আছে বুকে। মৃত ওয়ার্ডের দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে একটা চাপা আওয়াজ ভেসে এলো, ডাক্তারবাবু, জল। অনিরুদ্ধ থমকে গেল। কে বলল? ওয়ার্ড বয় দুটো একে অপরের দিকে তাকিয়ে কাঁপছে। স্যার, ভেতরে তো শুধু লাশ। দরজাটা ধীরে ঠেলে খুলতেই হিমেল হাওয়া এসে গায়ে লাগল। ভেতরে 3টে ট্রলি, সাদা চাদরে ঢাকা মৃতদেহ, কিন্তু মাঝের ট্রলির চাদরটা সামান্য নড়ছে। আর তখনই আবার সেই আওয়াজ, ডাক্তারবাবু, জল দাও। অনিরুদ্ধের কণ্ঠ শুকিয়ে গেল। বিজ্ঞান, মেডিকেল সবকিছু যেন মুহূর্তে অর্থহীন হয়ে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ভারী গম্ভীর কণ্ঠ, মৃতের ডাকে সাড়া দিতে নেই ডাক্তারবাবু। অনিরুদ্ধ ঘুরে তাকাতেই দেখল একজন মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে, গায়ের পোশাক সাদামাটা, চোখে গভীর স্থির দৃষ্টি, মুখে অদ্ভুত এক শান্ত ভাব। তিনি বললেন, আমি তারানাথ তান্ত্রিক। সেই মুহূর্তে অনিরুদ্ধ জানত না এই নামের সঙ্গে জড়িয়ে আছে মৃত্যু, তন্ত্র আর অজানা জগতের ভয়ঙ্কর রহস্য। তারানাথ তান্ত্রিকের নামটা শুনে অনিরুদ্ধ একটু অস্বস্তি বোধ করল। কলকাতার পুরনো গল্পকথায় এই নাম বহুবার শুনেছে সে। লোকটা নাকি তন্ত্র জানে, আবার ভয়ঙ্কর সব রহস্যে জড়িয়ে পড়ে। অনিরুদ্ধ বলল, আপনি এখানে কি করছেন? এটা হাসপাতাল, সাধারণ লোকের ঢোকার জায়গা নয়। তারানাথ হালকা হাসলেন, যেখানে মৃত্যু থাকে সেখানেই আমার কাজ পড়ে। এই ওয়ার্ডে আজ রাতে সাধারণ মৃত্যু নেই। ঠিক তখনই মাঝের ট্রলির ওপর সাদা চাদরটা আরও একটু উঠল। ভেতর থেকে একটা শুকনো হাত বেরিয়ে এলো, নখগুলো কালচে, আঙুলগুলো কাঁপছে। ওয়ার্ড বয় দুটো চিৎকার করে দৌড় দিতে চাইল। তারানাথ গম্ভীর স্বরে বললেন, থামো, ভয় পেলে জিনিসটা আরও শক্তি পায়। অনিরুদ্ধের বুক ধড়ফড় করছে। মেডিকেল বইয়ে পড়েছে কিছু ক্ষেত্রে মৃতপ্রায় মানুষ হঠাৎ সাড়া দিতে পারে, কিন্তু এই দেহটা তো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। তারানাথ ধীরে ধীরে ট্রলির কাছে এগোলেন। পকেট থেকে একটা ছোট তাবিজ বের করলেন, ফিসফিস করে কিছু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ লাশটার বুকটা ফুলে উঠল। মুখের ভেতর থেকে একটা কর্কশ শব্দ বেরোলো, আমাকে ছাড়ো, ওরা আমাকে ছাড়বে না। অনিরুদ্ধ কেঁপে উঠল, কারা ওরা? কিন্তু লাশটা আর কিছু বলল না। আচমকা হাতটা শক্ত হয়ে গেল, তারপর ধপ করে নিথর। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। তারানাথ বললেন, এটা মৃত মানুষের আত্মা নয়, এটা এক ধরনের আসুরিরই শক্তি, মৃত শরীরকে ভাড়া করে নেয়। অনিরুদ্ধ অবিশ্বাসে মাথা নেড়ে বলল, এসব কি সম্ভব মেডিকেলি? তারানাথ থামিয়ে দিলেন, সবকিছু মেডিকেল বইয়ে লেখা থাকে না ডাক্তারবাবু, কিছু জিনিস লুকিয়ে থাকে রাতের অন্ধকারে। তিনি মৃত লোকটার কাগজপত্র দেখতে চাইলেন। ফাইল খুলে জানা গেল লোকটার নাম গিরিশ দাস। ভর্তি হয়েছিল অদ্ভুত এক অসুখ নিয়ে, শরীর শুকিয়ে যাচ্ছিল, রাতে অচেতন হয়ে বকবক করত, 3 দিনের মাথায় মারা যায়। তারানাথ ফাইল বন্ধ করে বললেন, এই লোকটা মরেনি রোগে, এর শরীরে কেউ ঢুকেছিল, আর সে শক্তিটা এখনও হাসপাতাল ছাড়েনি।
ঠিক তখনই দূরের করিডোরে হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে ভেসে এলো পায়ের শব্দ, টিক টিক টিক। কেউ যেন ধীরে ধীরে মৃত ওয়ার্ডের দিকে এগিয়ে আসছে। মৃত ওয়ার্ডের ভেতর তখন টান টান নীরবতা। বাইরে করিডোরে আলো নিভে গেছে, শুধু দূরের জরুরি বিভাগের লাল বাতিটা টিম টিম করছে। টিক টিক টিক। পায়ের শব্দটা স্পষ্ট, ধীর, মাপা, যেন কেউ জানে সে কোথায় যাচ্ছে। ওয়ার্ড বয়দের একজন ফিসফিস করে বলল, স্যার, এটা মানুষ না। তারানাথ হাত তুলে ইশারা করলেন চুপ থাকার জন্য। তার চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, যেন অন্ধকারের ভেতর দিয়েই তিনি কিছু দেখতে পাচ্ছেন। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া লম্বা হয়ে ঢুকে পড়ল ঘরের মেঝেতে, মানুষের মতো, আবার পুরো মানুষও নয়। মাথাটা যেন একটু বেঁকে আছে। অনিরুদ্ধের বুকের ভেতর ধড়ফড় শব্দ হচ্ছে। সে নিজেকে বোঝাতে চাইছে এটা হয়তো কোনো নাইট গার্ড, কিন্তু সেই ছায়ার পায়ের সঙ্গে কোনো শরীরের শব্দ মিলছে না। দরজাটা নিজে থেকেই একটু একটু করে খুলে গেল। হিমেল বাতাস ঢুকে এলো, সঙ্গে এক ধরনের পচা গন্ধ। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন, হাসপাতালের সাদা পোশাক পরা, মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো জ্বলছে ফ্যাকাশে নীল আলোয়। সে ধীরে বলল, ওটা আমার। তারানাথ এগিয়ে এলেন। কোনটা? লোকটা আঙুল তুলল মাঝের ট্রলির দিকে, যেখানে গিরিশ দাসের দেহটা রাখা। ও শরীরটা আমার, আমি ওখানে থাকতাম। অনিরুদ্ধ গলা শুকিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? উত্তর এলো, আমি এখানে কাজ করতাম অনেক বছর আগে। হঠাৎ তারানাথ বললেন, মিথ্যে বলছো, তুমি মানুষ নও। এক মুহূর্তে সেই সাদা পোশাকের মানুষটার মুখ স্পষ্ট হলো। মুখের অর্ধেকটা পচে গেছে, দাঁতগুলো বেরিয়ে আছে, চোখের কোটর গভীর, অথচ ভেতরে নীল আগুনের মতো আলো। ওয়ার্ড বয়রা চিৎকার করে বাইরে দৌড় দিল। অনিরুদ্ধ পেছাতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। লোকটা হেসে উঠল, একটা কর্কশ, শুষ্ক হাসি। এই হাসপাতাল আমার, যারা এখানে আসে তাদের আমি ছাড়ি না। তারানাথ গম্ভীর গলায় মন্ত্র পড়তে শুরু করলেন। বাতাস ভারী হয়ে উঠল, করিডরের ভাঙা জানালা দিয়ে যেন হাওয়ার ঝড় ঢুকল। লোকটা চিৎকার করে উঠল, ওই নাম নিও না, ওই নাম নিও না। তারানাথ চোখ বন্ধ করে বললেন, তোমার নাম ছিল নরেশ পাল। 1987 সালে এই মৃত ওয়ার্ডেই মারা গিয়েছিলে। ময়না তদন্তের আগে তোমার দেহ কেউ নিতে আসেনি। তোমার ক্ষোভ এখানেই আটকে আছে। অন্ধকারের মানুষটা কেঁপে উঠল, আমাকে ভুলে গিয়েছিল সবাই, কেউ এলো না। তারানাথ ধীরে বললেন, তাই তুমি মৃত শরীরগুলো দখল করছো। হঠাৎ পুরো ঘরটা কাঁপতে শুরু করলো। ট্রলিগুলো নিজে থেকেই নড়ছে, সাদা চাদরগুলো ফুলে উঠছে। একটা নয়, 3টে দেহই যেন একসঙ্গে শ্বাস নিতে শুরু করেছে। অনিরুদ্ধ আতঙ্কে দেখল 3টে মৃতদেহের চোখ একসঙ্গে খুলে গেছে, আর একসঙ্গে 3টে গলা থেকে বেরোলো, আমরা যাব না। তারানাথ ফিসফিস করে বললেন, এটা এক আত্মা নয়, এটা জমে থাকা বহু বছরের ক্রোধ। বাতি হঠাৎ একদম নিভে গেল। পুরো মৃত ওয়ার্ড ডুবে গেল অন্ধকারে। আর সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে এলো বহু পায়ের শব্দ। হঠাৎ আলো নিভে যেতেই মৃত ওয়ার্ডটা যেন শ্বাস বন্ধ করে দিল। অন্ধকারে শুধু ভেসে আসছে ভারী শ্বাসের শব্দ। মৃতদেহগুলোর বুক উঠানামা করছে, যেন কেউ ভেতর থেকে ফু দিচ্ছে। তারানাথ শক্ত গলায় বললেন, চোখ বন্ধ করো না ডাক্তারবাবু, ভয় পেলে ওরা আরও কাছে আসবে। অনিরুদ্ধ দাঁতে দাঁত চেপে চোখ খোলা রাখল। অন্ধকারের ভেতর ফ্যাকাশে নীল আলো ঝিলমিল করছে।
নরেশ পালের বিকৃত মুখটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার উপস্থিতি যেন ঘরের ভেতর রয়ে গেল। হঠাৎ জরুরি বিভাগের দিক থেকে জেনারেটরের শব্দ শোনা গেল। একে একে বাতিগুলো জ্বলে উঠল। মৃত ওয়ার্ড আবার আলোয় ভরে গেল। 3টে দেহ আবার নিথর, চোখ বন্ধ, যেন কিছুই হয়নি। ওয়ার্ড বয়রা বাইরে দাঁড়িয়ে কাঁপছে, কেউ আর ভেতরে ঢুকতে চাইছে না। তারানাথ অনিরুদ্ধকে বললেন, এই অভিশাপের শিকড় অনেক পুরনো। উত্তর খুঁজতে হলে হাসপাতালের পুরনো নথি দেখতে হবে। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে সুপারিনটেন্ডেন্টের অফিসে নিয়ে গেল তাকে। ধুলো ধরা আলমারির ভেতর থেকে বের হলো 1980-90 দশকের রেজিস্টার। পাতাগুলো হলদেটে, কাগজে স্যাঁতস্যাঁতে গন্ধ। রাত গভীর, অফিসে শুধু টেবিল ল্যাম্পের আলো। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ তারানাথ থামলেন। এই যে নরেশ পাল। রেকর্ডে লেখা, নরেশ পাল, বয়স 32, মৃত ওয়ার্ডের সাফাই কর্মী, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত। 3 দিন পরে মৃত্যু। আত্মীয় স্বজন কেউ নিতে আসেনি, দেহ হাসপাতালের খরচে দাহ করা হয়। অনিরুদ্ধ অবাক হয়ে বলল, তাহলে ওর দেহ তো দাহ করা হয়েছিল, আত্মা এখানে আটকে আছে কিভাবে? তারানাথ ঠান্ডা স্বরে বললেন, দেহ দাহ হলেও আত্মার খুব দাহ হয় না। ও মরেছিল অন্যায়ের শিকার হয়ে। আর একটা পাতায় চোখ পড়তেই অনিরুদ্ধ চমকে উঠল। সেখানে লেখা, নরেশ পালকে হাসপাতালের ভেতরে চুরির অভিযোগে মারধর করা হয়েছিল। কিছুদিন পরে সে রক্ত বমি করে লুটিয়ে পড়ে। ঘটনাটা চাপা পড়ে যায়। অনিরুদ্ধের কণ্ঠ কেঁপে উঠল। মানে ওকে মারধর করা হয়েছিল? তারানাথ মাথা নেড়ে বললেন, অন্যায়ভাবে। মৃত্যুর আগেও যে ঘরে কাজ করত, এই মৃত ওয়ার্ডেই, সেই জায়গাটাকেই নিজের জগৎ ভেবে বেঁধে ফেলেছে। হঠাৎ অফিসের জানালার কাছে টকটক শব্দ। একটা হাতের ছাপ, ভেতর দিক থেকে নয়, বাইরে দিক থেকে। অনিরুদ্ধের বুক কেঁপে উঠল। এই তলায় তো কেউ থাকে না। জানালার কাছে ধীরে ধীরে আর একটা হাতের ছাপ পড়ল, তারপর আর একটা। তারানাথ নিচু গলায় বললেন, ও একা নেই। যাদের মৃত্যু অন্যায়ের, তাদের আত্মা সহজে মুক্তি পায় না। ঠিক তখনই হাসপাতালের ভেতর কোথাও একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। নীরব রাতের বুকে সেই কান্না কেমন যেন খুব কাছের মনে হলো। বাচ্চার কান্নাটা প্রথমে খুব দূর থেকে ভেসে এসছিল, তারপর ধীরে ধীরে যেন করিডোরের ভেতর দিয়ে এগিয়ে আসছে। একঘেয়ে হাহাকার করা কান্না। অনিরুদ্ধ অস্থির হয়ে বলল, এই তলায় তো শিশু ওয়ার্ড নেই, এখানে শুধু পুরনো স্টোর আর বন্ধ উইং। তারানাথ জানালার কাছ থেকে চোখ সরালেন। হাসপাতালের পুরনো উইংয়ে একসময় শিশু ওয়ার্ড ছিল। আগুন লাগার পর থেকে সেটা বন্ধ। অনিরুদ্ধ চমকে উঠল। আগুন? সেটা তো 10-15 বছর আগের ঘটনা। তারানাথ ধীরে মাথা নেড়ে বললেন, আগুনে শুধু ঘর পুড়েনি, অনেক কান্নাও সেখানে আটকে গেছে। দুজনে করিডোর ধরে এগোলো। রাতের নীরবতায় তাদের পায়ের শব্দ অস্বস্তিকরভাবে জোরে শোনা যাচ্ছে। পুরনো উইংয়ের সামনে পৌঁছতেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে লাগল। দরজায় ঝুলছে প্রবেশ নিষেধ বোর্ড, তালাটা মরছে ধরা। কান্নার শব্দ এখন খুব কাছ থেকে আসছে। তারানাথ দরজায় হাত রাখতেই তালাটা নিজে থেকেই খুলে গেল, ক্লিক করে। ভেতরে ঢুকতেই দেখা গেল ছাদের কিছু অংশ কালচে, দেয়ালে আগুনের দাগ, বিছানাগুলো পড়ে আছে উল্টে পাল্টা। এক কোণে ছোট্ট একটা ছায়া বসে আছে, হাঁটু মুড়ে মুখ লুকিয়ে কাঁদছে। অনিরুদ্ধ এগোতেই ছায়াটা মাথা তুলল। একটা পোড়া বাচ্চার মুখ, চোখ দুটো ফাঁকা, ভেতরে কোনো আলো নেই। বাচ্চাটা ফিসফিস করে বলল, আমাকে কেউ বের করেনি। অনিরুদ্ধের গলা কাঁপল। তুমি এখানে কেন? তারানাথ এগিয়ে এসে বললেন, তুমি সেই আগুনের রাতের শিশুদের একজন। তোমাদের কান্না এখানেই আটকে আছে। ছায়াটা মাথা নাড়ল। আমরা অনেক ছিলাম, সবাই চলেছিল, কেউ আমাদের খুঁজতে আসেনি। হঠাৎ চারপাশের অন্ধকার ঘন হয়ে উঠল। দেয়ালের কালচে দাগগুলো নড়তে লাগল, যেন আগুন আবার জ্বলছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ। অনিরুদ্ধ মাথা ঘুরে পড়তে পড়তে চেয়ারে বসে পড়ল। তারানাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন, যাদের অন্যায় মৃত্যু, তাদের মুক্তির পথ দেখাও। বাচ্চার ছায়াটা ধীরে ধীরে ফিকে হতে লাগল। ওই লোকটা, ও আমাদের কান্না জাগিয়ে দেয়, মৃত ওয়ার্ডের লোকটা। তারানাথ চোখ খুলে বললেন, নরেশ পাল। তার ক্ষোভের টানে অন্য অশান্ত আত্মাগুলোও জেগে উঠছে।
ছায়াটা মিলিয়ে যাওয়ার আগে ফিসফিস করে বলল, ওকে থামাও, নইলে হাসপাতালের সবাই আমাদের মতো হয়ে যাবে। হঠাৎ দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। করিডোরের আলো একে একে নিভে গেল। পুরো পুরনো উইং অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের ভেতর থেকে একসঙ্গে ভেসে এলো বহু মানুষের কান্না আর আর্তচিৎকার। মনে হলো হাসপাতালের দেয়ালগুলো নিজেই কাঁদছে। পুরনো শিশু ওয়ার্ডের অন্ধকার থেকে কোনো মতে বেরিয়ে এলো অনিরুদ্ধ আর তারানাথ। করিডোরে তখন বিদ্যুৎ নেই, দূরে শুধু জরুরি আলোর লাল আভা। হাসপাতালটা যেন এক বিশাল কফি, ভেতরে বন্দি অসংখ্য না বলা কান্না। অনিরুদ্ধ ফিসফিস করে বলল, এগুলো সবই কি সত্যি? তারানাথ ধীর স্বরে বললেন, যেখানে অবিচার জমে থাকে সেখানে অশান্ত আত্মার জন্ম হয়। আজ রাতেই ওদের মুক্তি দিতে না পারলে কাল থেকে এই হাসপাতাল মৃত্যু কুঁয়োর মতো হয়ে উঠবে। তারা আবার মৃত ওয়ার্ডের দিকে ফিরলেন। মাঝপথে দেখলেন দুটো স্ট্রেচার নিজে থেকেই এগিয়ে যাচ্ছে। চাকা ঘোরার শব্দ টকটক করে করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে। অনিরুদ্ধের গলা শুকিয়ে গেল। কেউ ঠেলছে না। তারানাথ থামিয়ে দিলেন। ওরা পথ দেখাচ্ছে। আজ রাতে সব কিছু মৃত ওয়ার্ডেই জমবে। মৃত ওয়ার্ডে ঢুকতেই দেখা গেল 3টে ট্রলি নয়, এখন 5টা। দুটো নতুন দেহ এনে রাখা হয়েছে। সবগুলোর বুক অদ্ভুতভাবে একসঙ্গে উঠানামা করছে, যেন কেউ অদৃশ্য সুতোয় বেঁধে রাখছে। তারানাথ মেঝেতে চক দিয়ে গোল বৃত্ত আঁকলেন। তার মধ্যে তাবিজ আর কিছু ছাই রেখে বললেন, এই বৃত্তের বাইরে যেও না ডাক্তারবাবু। যা দেখবে বিশ্বাস না করলেও ভয় পেও না। অনিরুদ্ধ মাথা নেড়ে বৃত্তের মধ্যে দাঁড়ালো। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেল, ধপ ধপ করে। ঘরের ভেতর তাপমাত্রা নামতে নামতে এমন ঠান্ডা হলো যে অনিরুদ্ধের শ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। দেয়ালের উপর ছায়াগুলো নড়তে লাগলো। একটার ভেতর থেকে নরেশ পালের বিকৃত মুখ বেরিয়ে এলো। তুমি আমাকে ভুলতে দেবে না, তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন। ভোলা নয়, মুক্তি দিতে এসেছি, কিন্তু তোমার খুব ছাড়তে হবে। নরেশের হাসি আরও বিকৃত হলো। আমার ক্ষোভেই ওরা জেগেছে, আমি একা নই। হঠাৎ মৃতদেহগুলোর মুখ একসঙ্গে খুলে গেল। ভেতর থেকে একসঙ্গে বহু কণ্ঠ, বুড়ো, নারী, বাচ্চা, সব মিলিয়ে চিৎকার, আমরা যাব না, যাব না। মেঝেতে আঁকা বৃত্তটা কাঁপতে লাগলো। ছাইগুলো উঠতে শুরু করলো। তারানাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। এবার তার কণ্ঠ ভারী, দৃঢ়, যেন পুরো ঘরের ওপর ছায়া ফেলছে। নরেশের মুখ বিকৃত হয়ে চেঁচিয়ে উঠল, ওই মন্ত্র থামাও। ঘরের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। ট্রলিগুলো নিজে থেকেই সামনে এগিয়ে এলো, বৃত্তের দিকে। অনিরুদ্ধের মনে হলো এই বুঝি বৃত্ত ভেঙে যাবে। আর ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো। সাদা আলোয় মৃত ওয়ার্ড ভরে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল, কিন্তু সেই স্থিরতার মধ্যেই শোনা গেল একটা শিশুর কান্না, খুব কাছ থেকে। তারানাথ ফিসফিস করে বললেন, শুরু হলো শেষ পর্ব। এখন যা হবে তা থামানো কঠিন। মৃত ওয়ার্ডের সাদা আলো হঠাৎ অদ্ভুতভাবে ঝিলমিল করতে লাগল। যেন বিদ্যুৎ আছে, তবুও আলো পুরো স্থির নয়। দেয়ালের ছায়াগুলো লম্বা হয়ে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। শিশুর কান্না এবার স্পষ্ট। মনে হচ্ছে বৃত্তের ঠিক বাইরে কেউ দাঁড়িয়ে কাঁদছে। অনিরুদ্ধ কাঁপা গলায় বলল, ওটা ওটা কি সেই পোড়া বাচ্চাটা? তারানাথ চোখ বন্ধ করেই বললেন, হ্যাঁ, আর ও একা নয়। আজ রাতেই সব আত্মা নিজেদের দাবি জানাবে। হঠাৎ মেঝে কেঁপে উঠল। মৃতদেহগুলো একসঙ্গে উঠে বসল। তাদের চোখ খোলা, কিন্তু সেখানে কোনো মনি নেই, শুধু সাদা শূন্যতা। একটা দেহের মুখ দিয়ে বেরোলো কর্কশ গলা, আমাদের বিচার চাই। আরেকটা দেহ বলল, আমাদের ভুলে গেছে সবাই। নরেশ পালের বিকৃত ছায়া ছাদের দিকে ভেসে উঠল, আমি ওদের জাগিয়েছি, ওরা আমার শক্তি। তারানাথ এবার পকেট থেকে একটা ছোট লাল কাপড়ে বাঁধা পুঁটলি বের করলেন। খুলতেই দেখা গেল ছাই, গঙ্গাজল আর একটা ক্ষুদ্র পিতলের ত্রিশূল। তিনি মেঝেতে আঁকা বৃত্তের চারদিকে ছাই ছিটিয়ে বললেন,
যারা অন্যায়ে মরেছ তাদের মুক্তির পথ খুলে দিচ্ছি, কিন্তু তোমাদের ক্ষোভের শিকড় ছাড়তে হবে। নরেশ চিৎকার করে উঠল, না, আমার কষ্ট কেউ জানেনি। তারানাথ চোখ খুললেন, তোমাকে মারধর করা হয়েছিল, অপমান করা হয়েছিল, কিন্তু সেই অন্যায়ের বিচার জীবিতদের হাতে। তুমি মৃতদের ব্যবহার করে শক্তি বাড়াচ্ছ, এটা মুক্তি নয়, অভিশাপ। হঠাৎ করিডোরে শব্দ, পায়ের ধাপ, অনেকগুলো, যেন হাসপাতালের অতীতের সব রোগী একসঙ্গে হাঁটছে। দেয়ালে আগুনের দাগগুলো লাল হয়ে জ্বলতে শুরু করল। পোড়া শিশুদের ছায়া একে একে দরজার পাশে ভিড় করছে। একটা শিশুর কণ্ঠ বলল, ও আমাদের আটকে রেখেছে। তারানাথ গম্ভীর স্বরে বললেন, নরেশ পাল, তোমার ক্রোধ ছাড়ো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তারা আর বেঁচে নেই। তুমি যে শক্তি ধরে আছো সেটা তোমাকেই পুড়িয়ে দেবে। হঠাৎ নরেশের মুখ বিকৃত হয়ে গেল, তার চোখের নীল আলো লাল হয়ে উঠল। আমি একা মরিনি, আমার মতো আরও অনেকে মরেছে, আমি তাদের কণ্ঠ। এই বলে সে বৃত্তের দিকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে তীব্র ঠান্ডা বাতাস আঘাত করল, বৃত্তের ছাই উড়ে উঠল, ত্রিশূলটা কাঁপতে লাগল। অনিরুদ্ধ চোখ বন্ধ করে ফেলতে যাচ্ছিল, কিন্তু তারানাথ চিৎকার করে বললেন, চোখ খোলা রাখো। বৃত্তের ভেতর আগুনের মতো লাল আলো জ্বলে উঠল। নরেশের ছায়া সেই আলোয় আটকে গেল, মাঝ আকাশে ঝুলে। শিশুরা একসঙ্গে কান্না থামিয়ে তাকিয়ে আছে। তারানাথ শেষ মন্ত্র উচ্চারণ করলেন, যে অন্যায় হয়েছে তা মাটির হাতে ছেড়ে দাও, আত্মা মুক্ত হও। হঠাৎ এক বিকট চিৎকার, নরেশের ছায়া ভেঙে হাজার টুকরো হয়ে ছড়িয়ে গেল। মৃতদেহগুলো ধপ করে আবার নিথর হয়ে শুয়ে পড়ল। দেয়ালের আগুনের দাগ ফিকে হয়ে গেল, আর শিশুর ছায়াগুলো একে একে আলোয় মিলিয়ে গেল, যেন সকালের কুয়াশা সূর্যের আলোয় গলে যায়। ঘর নিস্তব্ধ, শুধু দূরে ভোরের পাখির ডাক। ভোরের আলো ধীরে ধীরে মৃত ওয়ার্ডের জানালা দিয়ে ঢুকল। রাতের সেই দমবন্ধ করা ঠান্ডা হাওয়া মিলিয়ে গেছে। বাতাসে এখন শুধু হাসপাতালের চেনা গন্ধ, ওষুধ, ফিনাইল, ভেজা মেঝে। অনিরুদ্ধ ধীরে ধীরে চোখ মেলল। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে। চারদিকে তাকিয়ে দেখে সব ট্রলি নিথর, কোনো দেহ নড়ছে না, কোনো ছায়া নেই। তারানাথ চুপচাপ দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে আছেন। ভোরের আলোয় তার মুখে গভীর ক্লান্তি, কিন্তু চোখে এক ধরনের শান্তি। অনিরুদ্ধ ফিসফিস করে বলল, সব শেষ। তারানাথ হালকা মাথা নেড়ে বললেন, অশান্ত আত্মারা পথ পেয়েছে, কিন্তু কোনো জায়গা পুরোপুরি শূন্য হয় না। মানুষের অন্যায় থাকলে ছায়া ফিরে আসতে পারে। হাসপাতালের কর্মীরা ধীরে ধীরে কাজে ফিরছে। কেউ জানে না রাতের ভয়ঙ্কর ঘটনার কথা। সুপারিনটেনডেন্ট এসে শুধু বললেন, আজ অদ্ভুতভাবে মৃত ওয়ার্ডে আর কোনো সমস্যা নেই। অনিরুদ্ধের বুকের ভেতর চাপা স্বস্তি নামল। তারানাথ বেরোনোর আগে বললেন, ডাক্তারবাবু, সব রোগ শরীরের নয়, কিছু রোগ জায়গার। জায়গা অসুস্থ হলে মানুষও অসুস্থ হয়। এই কথা বলে তিনি ধীরে ধীরে করিডোর ধরে চলে গেলেন। ভিড়ের মধ্যে তার সাদামাটা চেহারাটা মিলিয়ে গেল। অনিরুদ্ধ অনেকক্ষণ তাকিয়ে রইল। সেই রাতের পরে মৃত ওয়ার্ডে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। বন্ধ শিশু ওয়ার্ডে তালা বদলানো হলো, জায়গাটা পরিষ্কার করা হলো। হাসপাতালের পুরনো উইং সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু অনিরুদ্ধ জানে, কিছু কিছু কান্না পুরোপুরি মুছে যায় না, শুধু ঘুমিয়ে পড়ে। কখনো গভীর রাতে করিডোর দিয়ে হাঁটলে তার কানে এখনও মাঝে মাঝে ভেসে আসে খুব ক্ষীণ একটা শব্দ, আমাদের ভুলে যেও না। আর তখনই সে থমকে দাঁড়িয়ে মনে মনে বলে, ভুলব না।